Hello viewers, আসসালামু আলাইকুম। ইটস মি রুকসানা মুন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আমি আজকে প্রায় ১.৫ মাস পর ব্লগ করতেছি। আর এই ব্লগটা করা হচ্ছে হলো ৫ তারিখে। আর আমি এডিট করতেছি ১৩ তারিখে। তার মানে আমি কতটা পরিমাণে অলস। অবশ্যই আমি বিজি ছিলাম অনেক ক্যাম্পাসের কাজে। তো যাই হোক আমি আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা বলি। যেটা মেইন টপিকস ভিডিওতে। রেডি হয়ে চলে যাচ্ছি আমি হসপিটাল। এখন মাথায় আসতে পারে হসপিটাল আবার রেডি হয়ে যাওয়ার কি আছে? ঠিক ৫ তারিখ থেকে যদি আমি আগে ধরি, আমি ২১ দিন আগে আমি অন্যের কাঁধে ভর করে দেন হুইল চেয়ারে করে আমাকে হসপিটালে যাইতে হয়। অ্যান্ড কিসের জন্য যাইতে হয়? কারণ আমার ডেঙ্গু ধরা পড়ে। আর ডেঙ্গুর সময় আমার সিচুয়েশনটা অনেক বাজে ক্রিটিক্যাল একটা অবস্থা হয়ে যায়। যেটার কারণে আমার হসপিটাল পর্যন্ত ভর্তি হইতে হয়। আর আমি হসপিটাল ভর্তি থাকি হচ্ছিল আইসিডিডিআরবিতে, যেটাকে সোজাসাপটা যদি বলি তাহলে এটা কলেরা হসপিটাল। হ্যাঁ, এটা আমার কলেরা বলতে আমার ডেঙ্গুর সাথে হচ্ছে ওয়াশরুম হয়েছিল প্রচুর বাজেভাবে। অ্যান্ড দেন আমার ব্লাড হয়ে গেছে, মাড়ি ব্যথা ছিল। তো অনেক একটা বাজে সিচুয়েশন আমি পড়ে গেছিলাম ডেঙ্গুতে। যার কারণে আমার বাসায় এটার কোনো চিকিৎসা নেওয়া যাচ্ছিল না। আমার হসপিটালে ভর্তি হইতে হয়েছিল। আমার প্যাটেলেট শুধু কমতেই ছিল, বাড়ার কোনো সম্ভাবনা ছিলই না। মানে এটা জাস্ট মানে একদিন যাইতেছে তো প্যাটেলেট অনেক ভালোভাবে কমতেছিল, বাড়তেছিল না। তো এই জায়গাটার মধ্যে না আমি ভর্তি থাকি। তো এখন আমি ২১ দিন পরে আসছি আবার একটা টেস্টের জন্য। এখানে আমার প্রায় অনেকগুলা টেস্ট করতে হবে, অনেকগুলা চেকআপ আছে। তো এগুলার জন্য হচ্ছে হলো আমার ২১ দিন পর আবার আসতে বলছিল যে ডেঙ্গুর জীবাণুটুকু শরীরে আবার আছে কি নাই এগুলো চেকআপের জন্য। তো এটার জন্য আমি আজকে চলে যাই। এর সাথে, সাথে আমি শেয়ার করব আমার হসপিটালে থাকা ৫ দিনের সব জার্নিটুকু, যেটার ট্রমায় আমি চলে গেছি বাসায় আসার পরে। আর এখন যে ভিডিওগুলো দেখবেন সেগুলো হচ্ছে ব্লগের জন্য করা না, আমার আব্বুকে পাঠানোর জন্য করা, আমার একটু পর আপডেট জানানোর জন্য। তো এটা হচ্ছিল আমি হসপিটালে যেদিন ভর্তি হইতে গেছিলাম, মানে গেছিলাম বলতে আমি হসপিটাল জাস্ট আমার ওয়াশরুমটা বন্ধ করার জন্যই গেছিলাম, মূলত ভর্তি হওয়ার জন্য না। ওইখানে গেলে হচ্ছিল ওয়াশরুম বন্ধ করার ওষুধ দিয়ে দেয়, অনেক তাড়াতাড়ি স্যালাইন ট্যালাইন খাওয়ায়, তো ওয়াশরুম অফ হয়ে যায়। তাহলে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিলো, এত বাজেভাবে ওয়াশরুম হইতেছিল। প্লাস যে ব্লিডিংও হইতেছিল নাকি সেটাও বুঝতেছিলাম না, ওইখানে যাওয়ার পর সেটা বুঝতে পারছি। তো যাওয়ার পরে দেখে যে আমার অবস্থা, শরীরে পানি শূন্যতা হয়ে গেছে, প্যাটেলেট কমতেছিল, আমার বিপি কমা যেতেছিল, দেন আমার শরীরের কন্ডিশন একটু ভালো ছিল না। তো ওনারা কি করে ভর্তি নিয়ে নেয়। আর ভর্তি নেওয়ার পাশাপাশি হয় কি, আমার একটা ভালো দিক যায় হচ্ছিল আমার ওইখানে স্টাডির আন্ডারে আমি পইরা যাই। তো আমার অনেক ভালোভাবে ওইখানে টেক কেয়ার করা হয়। তো এইটা হচ্ছিল প্রথম ২ দিনেরই। আর ওইখানে যাওয়ার পরে আমি প্রথম ৩ দিন না, হ্যাঁ ২ দিনের মতন আমি ওইখানে বেড থেকে নামতে পারি নাই। কারণ আমার শরীর হাত পা সব ছাইড়া দেওয়া অবস্থা ছিল। আমি পুরো অচল ছিলাম। ধরতে গেলে আমি বেড থেকে নামতেই পারতেছিলাম না। তো এটা ছিল আমার পুরা, যেখানে আমি ভর্তি ছিলাম সেই প্লেসটা। তো এই অবস্থাটুকুর মধ্যে আমার যে বাজে সিচুয়েশন যায় যা বলার বাহিরে, কিন্তু এর মাঝে আমি অনেক কিছু পাই। তো এখানে হচ্ছিল ৩ দিনের দিন আমাকে একটা টেস্ট করানো হয় যে আমার বডির বাকি যে পার্টগুলো আছে, লিভার, ফুসফুস, কিডনি, এগুলা কি ঠিকঠাক আছে কিনা এটার জন্য একটা বড় একটা চেকআপ করানো হয়। অনেকগুলা রক্ত নেয়, বিপি চেক করে, অনেক কিছু করে। তো এই চেকআপ গুলা রেগুলার আমার ৩ দিন পর পরই চলতে থাকে। তো ৩ দিন লাস্টের দিন আবার যেদিন আসে সেদিন করতে পারি সেম চেকআপ গুলো। তো এখানে বসে, বসে আমি আর আপু গল্প করতেছিলাম, প্লাস আমি ফোন টিপতেছিলাম অনেকদিন পরে। আমি তো ফোনের কোনো হুঁশই রাখতেছিলাম না। কারণ আদৌ আমার কাছে একটা ফোন আছে কি নাই আমার কোনো হুঁশই ছিল না। আমি জাস্ট একটা কল আসে আমি ফোনটা ধরি। আর কিচ্ছুই না, কোনো মেসেজিং কোনো কিছু, এত কিছু আমি করতেই পারতেছিলাম না। ১ম ৪ দিন যাইয়া ৫ দিন একটু সুস্থ নিজেরে অনুভব করছিলাম। যাই হোক ৪-৫ দিন আমি নিজেকে সুস্থ অনুভব করছিলাম। আর এই মানুষটার কথা কি বলবো? মানে এই মানুষটা আর আমার বাবা, মানে এই ২ টা মানুষের কথা আমি যদি বলি তাহলে মনে হয় ব্লগে কম হয়ে যাবে। কারণ যখন আমার প্যাটেলেট কমতেছিল, আমার বিপি প্রচুর পরিমাণে কইমা যাইতেছিল, তখন হচ্ছিল এরকম একটা অবস্থা হয়ে গেছিল যে ডাক্তার মানে মানে শেষ ভরসা দিছিল যে ওকে মনে হয় আইসিইউর মধ্যে নেওয়া লাগতে পারে। তো এই জিনিসটা শোনার পরে আমার আব্বু তো প্রতিদিনই কান্না, রাত্রেবেলা ফোন দিয়ে জিজ্ঞেস করতো ও কি ভালো আছে, ঘুমাইতে পারতেছি নাকি? কারণ আমি একেকটা প্লেসে আমি ঘুমাইতে পারি না। আমার অশান্তি হয়। তো এগুলায় আব্বু অনেক টেনশন করতেছিল। আব্বু কান্না করছে প্রচন্ড পরিমাণে। আব্বু, আপু দুজনেই এমন কান্না করছে মনে হইতেছিল যে আমি মনে হয় মৃত্যুর কাছে অলরেডি চলে গেছি। আসলেই চলে গেছিলাম। যার বিপি ৬০-৭০ এ থাকে, না হ্যাঁ, যার বিপি ৬০-৭০ এ না ৭০-৬০ এ থাকে, বা যার প্যাটেলাইট ২৯,০০০ এ থাকে, তার বাঁচার সম্ভাবনা অবশ্যই একটু লেভেলেই থাকে না। এমন হইতো যে প্যাটেলাইট শুধু ২৯,০০০ আছে আর আমার বিপিটা ঠিক থাকতো। তাহলে হয়তোবা আমার বাসার মানুষ একটু টেনশন কম হইতো। কিন্তু আমার বিপি অনেক ভালোভাবেই কমতেছিল। এটাকে ধইরা রাখা ছিল আমার কাছে একটা যুদ্ধের সমান। কারণ স্যালাইন যতক্ষণই আমার পেটে ছিল অতক্ষণই বিপি বাড়ে ১০ করে। আর স্যালাইন আমার পেট থেকে সরে যেত, তার মানে আমার বিপি কমে যেত। তো আমার যেখানে ৪ ঘন্টা পর বিপি মাপতে আসতো, সেখানে আমাকে প্রতি ০.৫ ঘন্টা পর বিপি মাপা হইতো যে আমার বিপি ঠিক আছে কি না।
তো আমার আন্ডারে প্রায় অনেকগুলাই ডাক্তার ছিল। আমার বাসার মানুষের টেনশন যেরকম হইছে, ঠিক আমার হসপিটালে ৩-৪ টা ডাক্তারেরও টেনশন হয়েছিল যে আমার কন্ডিশন যেহেতু ভালোর দিকে ছিল না। পুরো একটা রেড জোনের মধ্যে ছিলাম ধরতে গেলে। আর এরকম পেটে ব্যথা ছিল যা বলার বাহিরে। আর সাথে হচ্ছে লাঞ্চে পানি এসে পড়ছিল, যেটা আমি ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই। আমার খুব বাজে একটা সিচুয়েশন গেছিল। আমি আমার বোনের সাথে পর্যন্ত রুড বিহেভিয়ার করছি এই মানে আমার খাওয়া নিয়া। মানে আমি আমার বোনকে অনেক জ্বালাইছি। এই মানুষটারে আমি কি পরিমাণে জ্বালাইছি যা বলার বাহিরে। কিন্তু অসুস্থ হলে তো মানুষ অনেক কিছু হারায়, অনেক কিছু দেখে বা অনেক কিছু বুঝে। আর আমি ওই অসুস্থর মধ্যে এত ভালো, ভালো কিছু পাইছি, এত স্পেশাল মোমেন্ট পাইছি, এত স্পেশাল কাহিনী আমার সাথে ঘইটে গেছে। অ্যান্ড আমি সবার এত, এত ভালোবাসা পাইছি যা বলার বাহিরে। মানে আমি যদি বলিও ওইটা আমার শেষ হবে না যে আমি এই জিনিসগুলা পাইছি আদৌ। তো এটা বলি যে আমার লাস্টের দিন এই ডেটা হয় যে আমি আলতা করতে যাই। আমার লাঞ্চে পানিটুক আছে কিনা এটা চেক আপের জন্য যাই। আর তারপর আমার বাকি যে টেস্টগুলো করানো হয় আবার ৬ দিনের দিন সেটা করি। দেন হচ্ছে আমি বাসায় চলে যাই। আর এই টাইমগুলো আছে না, বলে না যে মানুষ আবার অনেক ভালো কিছু পাওয়ার সাথে, সাথে অনেক কাহিনীও আবার দেখে যেগুলা শিক্ষা পায়। ঠিক আমিও শিক্ষা পাইছি অনেক কিছু, যাদের জন্য আমি এক টাইমে কান্না করছি, যাদের অসুস্থতা নিয়ে তারা আমার জাস্ট মুখটা দেখার জন্য এসে দেখে যায়, আর কোনো কিছু না। যাদের জন্য আমি অনেক উপকারও করছি তারা আমার তেমন কোনো উপকারও আসে নাই। যাদের আমার ফ্যামিলি অনেক ভরসা দিছিল এক টাইমে, আর আমার এই অবস্থায় আমার ফ্যামিলির এসে কেউ ভরসা দেয় নাই। আমার বাবা সেইখানে আমার মানে মাইন্ড একদম উল্টাপাল্টা হয়ে যাইতেছে আমার জন্য, যে পাগল হয়ে যাইতেছিল এক প্রকার ধরতে গেলে, কান্না করতে করতে। আমার বোন কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যেতেছিল। সেখানে আমার ফ্যামিলির সাপোর্ট দেওয়ার মতন আমি কাউরে দেখি নাই। আমার আব্বু আপুরে দিছে সাপোর্ট, আর আপু আব্বুরে দিছে। তেমন আহামরি কেউ ছিল না আমার সাপোর্ট দেওয়ার মতন আমার ফ্যামিলিরে। আমার অবস্থাটা বুঝার মতন, যে আমার অবস্থাটা বুঝানোর মতনও ছিল না কাউরে। তো যাই হোক, এটা ছিল আমার লাস্ট চেক আপে যেদিন আমি গেলাম ২১ দিন পরে। এখানে আমার পাস, দেন হচ্ছিল আমার লাঞ্চে পানি আছে কিনা এগুলো চেক আপের জন্য নিয়ে গেছিল। তো দেখেন না, সবই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার রিপোর্টও ভালো আসছে। কিন্তু ৬ মাস পর্যন্ত আমার শরীরটা এরকম দুর্বলই লাগবে, কারণ আমার শরীরে রোগ প্রতিরোধ খুবই কম ছিল। আমি খাওয়া দাওয়া তেমন আগে ঠিক মতন করতাম না, যার কারণে আমার শরীরটা একটু বেশি দুর্বল হয়ে গেছিল। তো যাই হোক, আমার সময়গুলো যেরকম ভালো, বলে না আল্লাহ খারাপ কিছুর সাথে ভালো কিছু দেয়, ঠিক সেম আমি শুধু খারাপ কিছু পাইছি এমন না, আমি অনেক ভালো ভালো কিছু পাইছি, অনেক ভালো মোমেন্ট পাইছি, অনেক ভালো সময় পাইছি। অ্যান্ড দেন হচ্ছিল আমি বাসার মানুষের ভালোবাসা তো আছি, ওগুলা তো কোনো কমতিই নাই। আমি এত সুন্দর টেক কেয়ার পাইছি যা বলার বাহিরে। শুধু আমাকে বাঁচানোর জন্য আমার ফ্যামিলি যে পরিমাণে যুদ্ধ করছে, শুধু আমার আব্বু আর আপু যে পরিমাণে যুদ্ধ করছে ওই পরিমাণে তারা দুজন কারো কাছে সাপোর্ট পায় নাই, কারো কাছেই না। যাদের জন্য আমরা একটা টাইমে অনেক কিছু করছিলাম তারা জাস্ট শুধু ফর্মালিটির কারণে এসে হ্যাঁ ভালো যেন থাকে, দোয়া করে দিয়ে হ্যান ত্যান এগুলো বলে গেছে। কিন্তু একটা জিনিস যে আছে সাপোর্ট দেওয়ার মতন, যে দুইটা মানুষকে, যেমন আমার বোনকে, আমার বাবাকে, কিন্তু এরকম সাপোর্ট আমার ফ্যামিলি হয়তো বা পায় নাই। তারা আমাকে নিয়ে অনেক বিজি ছিল, তো এগুলো নিয়ে আর কেউ ঘাটে নাই। যাদের আসা উচিত ছিল তারা ফর্মালিটির কারণে আসে, আর যাদের বলা উচিত ছিল তারা ফর্মালিটির কারণে ফোন দিয়ে বলে, কিন্তু কেউ আর ওরকম ভাবে আইসা টেক কেয়ার করে নাই। যাই হোক, যেখানে বড় বোন আছে আমার এখন আপাতত, তো আমার টেক কেয়ার করার মতন এক্সট্রা কোনো মানুষ প্রয়োজন হয় না। উনি হচ্ছে একাই ১০০ আমাকে টেক কেয়ার করার জন্য, আমাকে বুঝানোর জন্য, আমাকে সুস্থ করার জন্য। আল্লাহ উসিলা হিসাবে আমি সবসময় বলি আল্লাহ উসিলা হিসেবে ডাক্তারকে পাঠায়, কিন্তু আমার লাইফে উসিলা হিসেবে আমার বোনকে পাঠাইছিল, যে আমি মেয়েটা অনেক অসুস্থ থাকি, এই জন্য একটা বোন দরকারি ওর, যাকে ও সুস্থ সবসময় সুস্থ রাখতে পারবে। তো আল্লাহ তো বুঝে, আল্লাহ জানে আমাদের কি লাগবে কি লাগবে না, তাই আল্লাহ সবকিছু আগে থেকে সেট আপ করে দিয়ে দেয়। আমরা সেটা ভালোভাবে উপভোগ করতে পারি না, আমাদের ভুল ত্রুটি থাকে, কিন্তু জিনিসগুলা থেকে বেরিয়ে আসতে হবে। তো এইটুকুই ছিল আমার আজকের ব্লগ। তো আহামরি আর বড় করবো না। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন আমার জন্য। টাটা।